ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 স্বাগত। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ব্যাপক আলোচনা সমালোচনা সত্ত্বেও বাজেটে অব্যাহত থাকছে আলোচিত কালো টাকা সাদা করার সুযোগ। ব্যক্তি করদাতাদের সর্বোচ্চ কর হার 25% থাকছে। এছাড়া অপরিবর্তিত রয়ে যায় অর্থমন্ত্রী পেশ করা বাজেটের সাথে জাতীয় সংসদে শনিবার পাশ হওয়া অর্থ বিলের প্রস্তাব। 24-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গেল 6 জুন জাতীয় সংসদে আসছে অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রায় 3 সপ্তাহ ধরে আলোচনার পর শনিবার অনুমোদন মেলে অর্থ বিলের। প্রস্তাবের সাথে অনুমোদিত বিলের যেখানে ফারাক সামান্যই। এদিনও সংসদে বিরোধী দলের সদস্যরা প্রস্তাবিত বাজেটকে দেখেছেন গতানুগতিকভাবেই। বলছেন অর্থনীতির চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটে নেই সমাধান। সারা দেশে অর্থ সংকট চলছে, আমাদের সরকারও পরিচালনা ব্যয় কমানোর একটা উদ্যোগ থাকা উচিত ছিল, কোনো কমানোর জন্য চেষ্টা করা উচিত ছিল, তাহলেও হয়তো আমাদের এই ধরনের সমস্যা থেকে কিছুটা উত্তরণ হওয়া সম্ভব হতো। শনিবারের অধিবেশনে কয়েকটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়, বাকিগুলো বাতিল হয়ে যায় কণ্ঠভোটে। নতুন অর্থ বিলে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কগুলোর কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। 0% রাখা হয় অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানি শুল্কও। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এবারের বাজেট প্রস্তাবে বেশ আলোচনায় ছিল 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়টি। জানিয়ে সংসদের ভেতরে বাইরে নানা আলোচনা সমালোচনা সত্ত্বেও প্রস্তাবে অনড় অর্থমন্ত্রী। অব্যাহত থাকছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের 50 লাখ টাকা লাভের উপর কর আরোপের সিদ্ধান্ত। আর থাকছে ব্যক্তি করদাতাদের সর্বোচ্চ কর হার 25%। মধ্যমেয়াদে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে আমরা রাজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছি। একই সাথে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা হতে উত্তরণ পরবর্তী সময়ের বাস্তবতা মাথায় রেখে জাতীয় শুল্ক নীতির সংস্কার করছি। আমদানি শুল্কের উপর নির্ভরতা কমিয়ে আনা হচ্ছে, যাতে তা রপ্তানি বিমুখতা কমাতে সাহায্য করে। ব্যয় সংকোচন নীতির মাধ্যমে বাজেটের লক্ষ্য অর্জনে দৃঢ় আশাবাদ ছিল মন্ত্রীর বক্তব্যে। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং প্রবৃদ্ধির গতি ধরে রাখা, এই দুটি আপাত বিপরীতমুখী লক্ষ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে আমরা এবারের বাজেট প্রণয়ন করেছি। 7,97,000 কোটি টাকার নতুন বাজেট পাশ হবে রোববার, যা কার্যকর হবে নতুন অর্থ বছরের প্রথম দিন সোমবার থেকেই। প্রতি মাসে 30 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনে দোহাইয়ে চলতি অর্থ বছর শেষে শঙ্কা দেখা দিয়েছে সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের। কেননা শেষ 11 মাসে ব্যয় করা গেছে বরাদ্দের মাত্র 57%, যা 4 বছরের মধ্যে সবচেয়ে কম। এমন বাস্তবতায় শেষ মাসে খরচ করতে হবে রেকর্ড 1,08,000 কোটি টাকা, যা এর আগে সম্ভব হয়নি কখনোই। বিশেষজ্ঞরা মনে করছেন অদক্ষতা ও আর্থিক টানাটানির কারণেও কমছে এবারের বাস্তবায়ন। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। দেশীয় উৎস থেকে কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় না হওয়া, বিদেশি টাকার প্রবাহ কমে যাওয়া এবং একই সাথে বাস্তবায়ন দক্ষতার উন্নতি না করায় চাহিদা অনুযায়ী এডিপির আকার বাড়াতে পারছে না সরকার। চলতি 2023-24 অর্থ বছরের সংশোধনের পর যা নামিয়ে আনা হয় 2,54,000 কোটি টাকায়, কিন্তু সেটি বাস্তবায়ন করতে গিয়েও বড় ধাক্কা এসেছে গেল 4 বছরের মধ্যে। প্রথম 11 মাসে যেখানে ব্যয় হয়েছে মাত্র 1,46,375 কোটি টাকা, যা বরাদ্দের মাত্র 57.5%। আইএমইডির তথ্য অনুযায়ী কেবল মে মাসেই গেল বছরের তুলনায় ব্যয় কমেছে প্রায় 6,000 কোটি টাকা। অথচ গেল এক যুগে এই হার বাড়ানোর নানামুখী উদ্যোগ নিয়েছিল পরিকল্পনা মন্ত্রণালয়। সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলমের মতে ধীরগতির পেছনে বড় কারণ নির্বাচনী বছর। এছাড়া অদক্ষতা ও আর্থিক টানাটানিও প্রভাব ফেলেছে এডিপি বাস্তবায়নে। নির্বাচনের জন্য 3-4 মাস আসলে বাস্তবায়নটা পিছিয়ে থাকতে পারে। তার কারণ হলো সব কর্মকর্তারা নানানভাবে ব্যস্ত হয়ে পড়েন। এগুলো কর্মকর্তার দিক থেকে যারা জননেতা তারা তো নির্বাচনে ব্যস্ত, যারা দাঁড়িয়েছেন, যারা সহযোগিতা করেছেন, সবাই তো কোনো না কোনোভাবে বাস্তবায়নে যুক্ত থাকে। আগের চ্যালেঞ্জের সাথে এখনকার চ্যালেঞ্জের পার্থক্যটা হলো এই
আগে ছিল বাস্তবায়নের সক্ষমতার সমস্যা, এখনকার সমস্যাটা একটু ভিন্ন। এখনকার সমস্যা হলো আর্থিক প্রাপ্যতা হলো এখন সমস্যা, সম্পদের লভ্যতা হলো এখন সমস্যা। আইএমডির হিসাবে গেল 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি ব্যয়ের হার ছিল 2021-22 অর্থ বছরে। টাকার অঙ্কে যা ছিল 1,42,000 কোটি, অথচ এই 3 বছরে খরচের অঙ্ক বাড়ানো গেছে মাত্র 4,000 কোটি। ফলে শেষ মাসে এসে বাস্তবায়নের বড় চাপ পড়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে, যেখানে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যয় করতে হবে রেকর্ড 1,08,000 কোটি টাকা, যা এর আগে সম্ভব হয়নি কখনোই। তাই বিশেষজ্ঞদের শঙ্কা, শেষ মুহূর্তে তাড়াহুড়ো করতে গিয়ে আপোস করা হতে পারে গুণগত মানে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের যেই পুরো কাঠামোটা এবং এটার যে মূল্যায়ন পদ্ধতি, এইটা নতুনভাবে পুনর্বিবেচনার সময় চলে এসেছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এই বিষয়টি গুরুত্ব পাবে আমি প্রত্যাশা করি। গড় বাস্তবায়নের হার গত এক যুগে যেটা দেখেছি 85% হয়। এবছর 62% থেকে, বা আমি 58 যদি বলি রিভাইজ বাজেট থেকে, এটাকে 85-তে নেওয়া এত কঠিন হবে এক মাসে। কাজে এটা তো মনে হয় 80-র নিচে থাকবে। নতুন 2024-25 অর্থ বছরের জন্য এডিপির আকার থাকছে 2,65,000 কোটি টাকা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। সবশেষ মে মাসে 35,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যা একই সময়ে থাকা 32,029 কোটি টাকা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 3,000 কোটি টাকা বেশি। এই আদায় এপ্রিল থেকেও বেড়েছে 9%। প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছর জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে মোট আহরণ হয়েছে 3,24,378 কোটি। বিপরীতে লক্ষ্যমাত্রা ছিল 3,25,740 কোটি। ফলে এই সময়ে সংস্থাটি আদায় থেকে পিছিয়ে 1,362 কোটি টাকা, যদিও বছর ব্যবধানে আদায় বেড়েছে 14.86%। গত বছরে একই সময় রাজস্ব আহরণের পরিমাণ ছিল 2,82,416 কোটি টাকা। উল্লেখ্য যে চলতি 2023-24 অর্থ বছরে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,10,000 কোটি টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 16তম সভায় শিল্প, সেতু, সড়ক পরিবহন ও বাণিজ্য মন্ত্রণালয়ের 6টি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় সংযুক্ত আরব আমিরাত থেকে 114,16,50,000 টাকার 30,000 টন ইউরিয়া সার আমদানি, টিসিবির জন্য স্থানীয়ভাবে 331,05,60,000 টাকায় 2,20,00,000 লিটার সয়াবিন তেল ও 162,08,50,000 টাকার 1,10,00,000 লিটার রাইস ব্র্যান্ড অয়েল কেনার প্রস্তাব সুপারিশ করা হয়েছে। এছাড়াও পদ্মা সেতু প্রকল্পের নদী শাসন কাজের মূল চুক্তি থেকে 12.94% মূল্য বৃদ্ধির প্রস্তাব সুপারিশ করা হয়। রয়েছে সিলেট তামাবিল সড়ক 4 লেনে উন্নীতকরণের 2টি আলাদা প্যাকেজ অনুমোদনের সুপারিশও। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। নাটোরের চামড়াপট্টিতে শুরু হয়েছে লবণযুক্ত চামড়া বেচাকেনা, তবে প্রত্যাশিত দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমন অবস্থায় কাঙ্ক্ষিত দামের জন্য ব্যাপারীরা অপেক্ষায় ঢাকা থেকে আসা ট্যানারি প্রতিনিধিদের জন্য। দেবাশিস কুমার সরকারের রিপোর্ট। নাটোরের চক বৈদ্যনাথের আড়ত। কোরবানির ঈদের পর এ যেন চিরচেনা ব্যস্ততা। ছোট বড় যানে করে আসছে লবণযুক্ত চামড়া, আসছে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে। বিক্রি হচ্ছে লবণযুক্ত গরু ও ছাগলের চামড়া। তবে বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে লাভে বিক্রি করতে পারলেও বিক্রেতাদের কেউ কেউ অসন্তুষ্ট প্রত্যাশিত দাম না পেয়ে। তবে এখনও অপেক্ষা, ট্যানারি প্রতিনিধিরা আসবেন, পাবেন কাঙ্ক্ষিত দর। আমরা চাইছি এখন তো দরদাম হচ্ছে না, দরদাম হলে পড়তা হলে বিক্রি করবো। 1600 চামড়া নিয়ে আসি, এখনো কোনো ব্যাপারী পাইনি, বিক্রি করতে পারতেছি না। খাসির চামড়া লবণযুক্ত 110, 15, 20 বা আরও ভালোটা 140 পর্যন্ত বেচা কেনা হচ্ছে। আর গরুর চামড়া 1100, 1200, 1400 পর্যন্ত ভালো চামড়া বিক্রি হচ্ছে। এবারের ঈদে ছাগলের কাঁচা চামড়া বিক্রি হয়েছে 20 থেকে 40 টাকা দরে। লবণযুক্ত চামড়ার দাম 80 থেকে 140 টাকা। আর গরুর কাঁচা চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ 800 টাকা। লবণযুক্ত চামড়ার এই দাম 1,500 টাকা পর্যন্ত। দামের সূচক ছাড়িয়েছে সরকারের বেঁধে দেওয়া সীমা, যাতে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। সরকার দিচ্ছে 50-55 টাকা ফুট, এখানে 50-55 থেকে 60 টাকা ফুট পর্যন্ত বেচা কেনা হচ্ছে ভালো মালটা।
আর যেটা দোআঁশলা আছে সেটা মালের উপর নির্ভর করে এখানে বেচাকেনা হয়। পর্যায়ক্রমে 7 থেকে 1400 টাকা পর্যন্ত চামড়া বিক্রি বেচাকেনা হচ্ছে। চামড়া গুণমান খুবই ভালো, এই বছরে কোনো চামড়া নষ্ট হয়নি। ট্যানারি মালিকরা আসছে, আমরাও খরিদ্দারি করেছি, চামড়ার দামও ভালো আছে। এই অঞ্চলের সবচেয়ে বড় এই চামড়াপট্টি চক বৈদ্যনাথের আড়ত, যেখান থেকে চলতি মৌসুমে গরু ছাগল মিলিয়ে চামড়া সংগ্রহের লক্ষ্য প্রায় 20 লাখ পিস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। নতুন প্রযুক্তির ব্যবহার ও দক্ষতার প্রশ্নে এক ধাপে গিয়ে জেনারেশন জেড এবং মিলেনিয়ালস প্রজন্মের সদস্যরা। তবে এবার স্মার্টফোনের মতো জনপ্রিয় প্রযুক্তি বিমুখ হচ্ছে এই দুই প্রজন্মের সদস্যরা। স্মার্টফোন আসক্তি কাটাতে এবং ডিজিটাল দুনিয়া থেকে কিছুটা মুক্তি পেতে তারা বেছে নিচ্ছে পুরনো মডেলের মোবাইল ফোন। প্রযুক্তি জগতে স্মার্টফোনের আগমন অনেকটা মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছিল বিশ্বকে। ইন্টারনেটের সহজলভ্যতায় যে কোনো সময় যে কোনো তথ্যের যোগান, বিনোদন, অর্থনৈতিক কার্যক্রম সবকিছুই সহজ হয়েছে। কিন্তু একই সাথে বাড়াচ্ছিল ব্যবহারকারীদের আসক্তি থেকে বের হতে স্মার্টফোন বিমুখ হচ্ছে নতুন প্রজন্মের সদস্যরা। বেছে নিচ্ছে একবিংশ শতাব্দীর প্রথম দিককার বাটন ফোনগুলো, যেখানে নতুন করে বাটন ফোনগুলোর নাম হয়েছে ডাম্প ফোন। ডাম্প ফোন বলতে মূলত দুই ধরনের ফোনের কথা বলা হচ্ছে: মোবাইল ফোন ইতিহাসের প্রথম দিককার ফিচার ফোনগুলো এবং হালের শুধুমাত্র প্রয়োজনীয় ফিচার সম্বলিত লাইট ও পাঙ্ক ফোন। ফোনগুলো থেকে কল করা এবং খুদে বার্তা পাঠানো যাবে, ব্যবহার করা যাবে রেডিও, ম্যাপ, অ্যালার্মের মতো ফিচার। তবে তেমন কোনো ফিচার না থাকা সত্ত্বেও 2022 সালের পর থেকেই বিক্রি বেড়েছে এই বাটন ফোনগুলোর। 2009 সালেও বৈশ্বিক মোবাইল ফোন বাজারের 86% ছিল ফিচার ফোনের দখলে, আর স্মার্টফোনের দখলে ছিল মাত্র 14%। 2017 সাল নাগাদ এই হিসাব উল্টে স্মার্টফোনের দখলে চলে যায় বাজারের 87%, আর ফিচার ফোনের হাতে থাকে মাত্র 13%। নতুন প্রজন্মের ডাম্প ফোনের প্রতি আগ্রহের কারণে বর্তমানে যার আকার প্রায় $4.5 বিলিয়ন। 2000 থেকে 2010 সাল নাগাদ ফিচার ফোনের বাজারে রাজ করে গেছে নোকিয়া, সোনি এরিকসন, এলজি মতো প্রতিষ্ঠানগুলো। বর্তমান বাজারে আগের অনেক প্রতিদ্বন্দ্বী ছিটকে গেলেও নিজেদের জায়গা ধরে রেখেছে নোকিয়া, টেকনো এবং স্যামসাং। স্ট্যাটিস্টার তথ্য মতে 2028 সাল নাগাদ ফিচার ফোনের উৎপাদন পৌঁছাবে প্রায় 18 কোটিতে। নতুন প্রজন্ম জেনারেশন জেড এবং মিলেনিয়ালসদের মতে বাটন ফোন ব্যবহারে একই সাথে কমে স্ক্রিন আসক্তি, বাঁচে সময়, ছুটি পাওয়া যায় ব্যস্ত গতিতে চলতে থাকা এই ডিজিটাল দুনিয়া থেকে। নুসরাত মৌমি, চ্যানেল 24। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।